সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ। এই আয়োজনের সহযোগিতায় রয়েছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ NDF-BD। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে যে বিতর্কটি ঘিরে আজকের আয়োজনটি আবর্তিত হবে তা সেই বিষয়টি হচ্ছে ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের জলবায়ু নীতির প্রতিফলনই পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। এ বিষয়ের পক্ষে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে রাজুক উত্তরা মডেল কলেজ। আমরা দুদলের তার্কিকদেরই আগাম অভিনন্দন এবং স্নেহাশীষ জানাচ্ছি। আমি শুরুতেই দুদলের তার্কিকদের আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে অর্থাৎ পক্ষ দল মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের তার্কিক বন্ধুরা হলেন প্রথম বক্তা স্বপ্নিল বিশ্বাস, দ্বিতীয় বক্তা সৈয়দ আহনাফ তাহমিদ, দলনেতা তাসমিয়া ফারা এবং সহকারী দুজন বেতার্কিক হচ্ছেন জান্নাত নূর আরাফ চৌধুরী এবং মোসাম্মদ সামিরা সারওয়াত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এবারে পরিচয় করে দিচ্ছি আমাদের বিপক্ষ দল অর্থাৎ রাজুক উত্তরা মডেল কলেজের বেতার্কিকদের। প্রথম বক্তা মোসাম্মদ সাহলা রেজা শিশির, দ্বিতীয় বক্তা স্বাগতা রহমান লাবিনা এবং দলনেতা মোহাম্মদ আহনাফ আল রাফিন। দলীয় বাকি দুজন সহকারী বেতার্কিক হচ্ছেন ওয়াজিহ মাইমুন মিশফার এবং তাপ্তি খান। আর এই বিতর্ককে আজকে যারা উদ্ভাসিত করছেন সম্মানিত বিচারক হিসেবে আমি তাঁদের পরিচয় করে দিচ্ছি। বিচারক হিসেবে রয়েছেন জনাব রশিদ সাগর, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, জনাব রুদবা নওশিন, প্রিন্সিপাল অফিসার পূবালী ব্যাংক PLC এবং জনাব নাজমুল হুদা, জয়েন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক। তারা তিনজন আমি বিতর্কের সময় কেন্দ্রিক নিয়মাবলীগুলো জানিয়ে দিচ্ছি আমাদের বিতর্কিক এবং আপনাদের উদ্দেশ্যে। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা ব্যক্তিগতভাবে 4 মিনিট করে সময় পাবেন তাদের বক্তব্য উপস্থাপনের জন্য। সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। আর উভয় দলের দলনেতারা যুক্তিখণ্ডন পর্বে 2 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। আমাদের প্রত্যাশা উভয় দলের তার্কিকরা এই সময়ের বিষয়ে সচেতন থাকবেন এবং চূড়ান্ত সংকেত শুনে আপনার বক্তব্যটি শেষ করবেন। আমি শুরুতেই আমাদের পক্ষ দলের প্রথম বক্তা আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নিল বিশ্বাসকে, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের বন্ধু। ব্যক্তি উদ্যোগ এক ফোঁটা বৃষ্টির মতো, আর রাষ্ট্রীয় নীতি সে বর্ষণ যা সমগ্র বনভূমিকে সবুজ করে তোলে। মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধীবৃন্দু, সবাইকে আজকে শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের জলবায়ু নীতির প্রতিফলনই পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। আমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে এই প্রস্তাবের পক্ষে অবস্থান গ্রহণ করছি। আমাদের আজকে মূল ভিত্তি হলো জলবায়ু পরিবর্তন একটি কাঠামোগত ও বৈশ্বিক সমস্যা। এটা সমাধানের জন্য কোনো ব্যক্তিগত মানুষের কোনোভাবেই সমাধান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন রাষ্ট্র আইনি ও নীতিগত হস্তক্ষেপ। আমাদের দিক থেকে আমরা প্রমাণ করতে চলেছি রাষ্ট্রের জলবায়ু নীতি ব্যক্তি উদ্যোগের জন্য পরিবেশ উন্নয়নে কেন বেশি কার্যকর। এই জন্য আমরা 5টি ক্ষেত্র তুলে ধরতে চাই: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরিত হওয়া, কার্বন নিঃসরণ নীতি, জলবায়ু নীতি স্বাক্ষর, দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট পরিকল্পনা, কঠোর আইন প্রয়োগ এবং সুপরিকল্পিত পরিকল্পনা। এর আগে বিষয় সংজ্ঞায়ন করতে চলেছি। ব্যক্তি উদ্যোগ একজন নাগরিক বা বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব সচেতনতা থেকে নেওয়া পদক্ষেপ। এটি হতে পারে গাছ লাগানো বা বৈদ্যুতিক গাড়ি কেনা। তারপর আসছে হচ্ছে রাষ্ট্র জলবায়ু নীতি। রাষ্ট্রে কিছু আইন বা নীতি যেমন কার্বন ট্যাক্স বা আন্তর্জাতিক চুক্তি প্রতিফলনে শুধু কাগজে কলমে নীতি রাখা নয়, বরং সেই রাষ্ট্র কর্তৃক সে নীতি বা আইনের কঠোর ও বাধ্যতামূলক প্রয়োগ নিশ্চিত করা। পরিবেশ উন্নয়ন বায়ুমণ্ডলে কার্বন জীবনমাত্রা রক্ষা করা এবং পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা বেশি কার্যকর। ব্যক্তি উদ্যোগের তুলনায় রাষ্ট্রনীতির প্রভাব কেন বেশি গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক হয়ে থাকে আমি কিছু ক্ষেত্র তুলে ধরেছিলাম, সেগুলো বিশ্লেষণ করতে চলেছি। কাঠামোগত পরিবর্তন ও ব্যাপ্তির যুক্তি। একজন ব্যক্তিগত উদ্যোগের কারণে একজন মানুষ সর্বোচ্চ তার কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারে, কিন্তু সে কি একটা দেশের সম্পূর্ণ কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারবে? অবশ্যই না। কিন্তু রাষ্ট্র যখন নীতি নির্ধারণ করে দিবে তখন তা পুরো দেশের শিল্প কারখানা ও জ্বালানি খাতকে একেবারে বদলে দিতে পারে। আমাদের বুঝতে হবে পরিবেশের ক্ষতি মূলত মানুষের চেয়ে বৃহৎ করে করছে এই জ্বালানি খাতের কোম্পানিগুলো বেশি করছে। এই জ্বালানি খাতের কোম্পানিগুলো এই কার্বন ফুটপ্রিন্ট বেশি করছে একজন মানুষের চেয়ে। অতএব তাদের ব্যক্তি উদ্যোগের উপর ছেড়ে না দিয়ে এইটি রাষ্ট্র বাধ্যতামূলক নীতি কেবল তাদের নিয়ন্ত্রণে আনতে পারবে। বাজারে ব্যর্থতা।
অনেকেই বলতে পারে একজন ব্যক্তি উদ্যোগের মধ্যে আসতে পারে সবুজ প্রযুক্তি ব্যবহার করা, কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে এই সবুজ প্রযুক্তি ব্যবহার করা অনেক ব্যয়বহুল হয়ে থাকে। কিন্তু যখন রাষ্ট্র এই পরিবেশ বান্ধব নীতি গ্রহণ করে ফেলবে তখন সেগুলো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। এর কারণে আমাদের বুঝতে হবে ব্যক্তি উদ্যোগকে সফল করতেও রাষ্ট্রনীতির প্রতিফলনই মেইন চালিকা শক্তি হিসেবে কাজ করবে। এটা পরিসংখ্যান দেখে নেওয়া যাক। ইউরোপ ইউনিয়ন এর জলবায়ু নীতি বাস্তবায়নের ফলে 1990 সাল থেকে 2024 সাল মধ্যে গ্রিনহাউস গ্যাস বা 37% কমেছে। এটি সফল হয়েছে কার্বন রেগুলেশনের কারণে, কোনো মানুষের ব্যক্তি উদ্যোগের জন্য নয়। স্টেট অফ ক্লাইমেট অ্যাকশন 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু প্রতিবেদনগুলোর তথ্য মতে বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রির মধ্যে রাখতে হলে 360টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং গণপরিবহন 5 গুণ বাড়াতে হবে। এগুলো কি রাষ্ট্র দ্বারাই সম্ভব? এটা কি একজন ব্যক্তি উদ্যোগের পক্ষে সম্ভব? অবশ্যই না। কঠোর আইন প্রয়োগ করতে হবে, দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট পরিকল্পনা রাখতে হবে। একজন মানুষের পক্ষে কি সম্ভব যে আমার দেশ 2030 সালে কিভাবে দাঁড়াবে? অবশ্যই না। কিন্তু একটা দেশের তার পরিকল্পনা যদি ফলো করা হয় বা মেনটেন করা হয় তাহলে সেটা দ্বারা সম্ভব। তাহলে মোকাবেলায় সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। একটু ফোরকাস্ট দেখে নেওয়া যাক। গ্লোবাল ক্লাইমেট মডেল অনুযায়ী 2030 সালের মধ্যে যদি এনডিসি বা জলবায়ু নীতি কঠোরভাবে বাস্তবায়ন না করা হয় তখন পৃথিবীর তাপমাত্রা কোনোভাবেই থামানো যাবে না। 2050 সালের জাতিসংঘ ডেটা অনুযায়ী যদি আমরা নেট জিরো বা কার্বন নিউট্রাল লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই তাহলে 90% প্রভাবই রাষ্ট্রের আইনের উপর থেকে আসতে হবে। মাননীয় মডারেটর, প্লাস্টিকের স্ট্র ব্যবহার না করা একটি চমৎকার ব্যক্তি উদ্যোগ হতে পারে, তবে রাষ্ট্র যখন এক ঘোষণায় একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বা ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার, উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে দিবে তখন এক রাতেই কোটি কোটি প্লাস্টিক দূষণ বন্ধ হবে। অতএব পরিবেশ উন্নয়নের মতো বিশাল ও জরুরি চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যক্তি উদ্যোগ প্রশংসনীয় হলেও রাষ্ট্রীয় জলবায়ু নীতির কার্যকর ও প্রতিফলন সমাধান হিসেবে দাঁড়াবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ দলের প্রথম বক্তাকে। এবারে আমরা বিপক্ষ দলের প্রথম বক্তাকে আমন্ত্রণ জানাবো তার বক্তব্য উপস্থাপনের জন্য। রাজুক উত্তরা মডেল কলেজের বন্ধু মোসাম্মদ সাহলা রেজা শিশির। নীতির নামে চলল সভা, বাজেট গেল খুয়ে, মানুষ কাজটা বাঁচিয়ে দিল, রাষ্ট্র দেখল চেয়ে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ব্যক্তি উদ্যোগ চেয়ে রাষ্ট্রীয় জলবায়ু নীতি প্রতিফলনই পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। প্রথমে আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল তাদের নিজস্ব দলীয় অবস্থান সুবিধার্থে আজকে উক্ত বিষয়ে যথার্থ সংজ্ঞান না করে এটি অসম্পূর্ণ সংজ্ঞান করে গিয়েছেন, যার একটি পূর্ণ সংজ্ঞান করার প্রয়োজন বোধ করছি। সংজ্ঞান করছি দুটি বিষয়। প্রথমত ব্যক্তি উদ্যোগ। ব্যক্তি উদ্যোগ এমন একটি ক্ষেত্র যেখানে রাষ্ট্র তার নীতি কোনো ইতিবাচক পরিবর্তন ঘটানোর চেয়ে ব্যর্থ হলে ব্যক্তি তার প্রয়োজনে ইতিবাচক পরিবর্তন ঘটানোর চেষ্টা করে। এবং দ্বিতীয়ত রাষ্ট্রীয় জলবায়ু নীতি। রাষ্ট্রীয় জলবায়ু নীতি বলতে জলবায়ু সংরক্ষণে রাষ্ট্র কর্তৃক প্রণীত আইনকে বোঝায় এবং তা রাষ্ট্র কর্তৃক কার্যকর করাকে উক্ত নীতির প্রতিফলন বলে। মাননীয় সভাপতি, আজকে আমিও আমার দলীয় অবস্থান স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্রের জলবায়ু নীতি প্রতিফলন অবশ্যই পরিবেশ উন্নয়নে সহায়ক হতে পারে এবং ভূমিকা রাখতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটি রাষ্ট্রকে যথেষ্ট নিখুঁত এবং কাঠামোগত সুসংগঠিত হতে হয়। তবে তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশগুলোর দিকে নজর দিলে দেখা যায় এই দুটি জিনিসের যথেষ্ট ঘাটতি রয়েছে। অন্যদিকে ব্যক্তি সচেতনতা এবং ব্যক্তি উদ্যোগ এটি রাষ্ট্রের জলবায়ু নীতি প্রতিফলনের তুলনায় অধিক কার্যকর। তাই আমরা বিশ্বাস করি রাষ্ট্রের জলবায়ু নীতি প্রতিফলনের চেয়ে ব্যক্তি উদ্যোগ অধিক কার্যকর। আজকে বিতর্কের মঞ্চে আমরা মূলত রাষ্ট্রের তিনটি সমস্যাকে তুলে ধরব, যা রাষ্ট্রীয় জলবায়ু নীতি প্রতিফলনে বেশ একটা কার্যকর হয় না। প্রথমত শাসন কার্যের অসততা, দ্বিতীয়ত সীমিত বাজেট ও সম্পদ, তৃতীয়ত বাণিজ্যিক অগ্রাধিকার। আজকে আমিও আমার দল রাষ্ট্রের সমস্যা ও ব্যক্তি উদ্যোগের বর্ণনা প্রদানের মাধ্যমে এটাই প্রমাণ করার চেষ্টা করব কেন ব্যক্তি উদ্যোগ রাষ্ট্রীয় জলবায়ু নীতি প্রতিফলন অপেক্ষা অধিক কার্যকর। এক্ষেত্রে আমি দুটো সমস্যা এবং বাকি একটি সমস্যা ও ব্যক্তি উদ্যোগ কেন বেশি কার্যকর তা আমার দলের দ্বিতীয় বক্তা পর্যায়ক্রমে ব্যাখ্যা করবেন। প্রথমত, মাননীয় সভাপতি, আজকে বিশ্বের অনেক দেশের ক্ষমতায় থাকা ব্যক্তিগুলোর দিকে নজর দিলে দেখা যাবে তাদের মাঝে সততার একটি বিরাট ঘাটতি রয়েছে, যার কারণে পরিবেশ কল্যাণের চেয়ে তারা নিঃস্বার্থের দিকে নজর রেখে নীতি প্রণয়ন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু এক্ষেত্রে পরিবেশ সংরক্ষণে রাষ্ট্রীয় নীতি প্রতিফলন খুব একটা কার্যকর হয় না। উদাহরণস্বরূপ, ব্রাজিলে অ্যামাজন বন উজাড় সীমিত করার আইন রয়েছে, তবে IBM এর কোম্পানির কর্মকর্তাদের কাঠ ব্যবসায় অবৈধভাবে ঘুষ নিয়ে কাঠ ব্যবসায় সহায়তা করার বহু প্রমাণিত ঘটনা রয়েছে। ফলে অ্যামাজন বন উজাড়ে চলতেই থাকে।
মাননীয় সভাপতি, আজ পৃথিবীর জলবায়ু সংকটে, অথচ প্রায় প্রতিটি রাষ্ট্রেরই রয়েছে পরিবেশ আইন, রয়েছে জলবায়ু নীতি, আছে আন্তর্জাতিক চুক্তি। তাহলে আমার প্রশ্ন হলো, যদি রাষ্ট্রের নীতি সবচেয়ে বেশি কার্যকরী হতো, তাহলে আজ কেন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, কেন বন ধ্বংস হচ্ছে, কেন এবার নদী দূষিত হচ্ছে? প্রশ্ন রয়ে গেল। দ্বিতীয়ত, মাননীয় সভাপতি, জার্মান ওয়াচ ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স CRI 2026 অনুযায়ী জলবায়ু বা পরিবেশ পরিবর্তনের বিষয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে অনুন্নত দেশ। অনুন্নত দেশে সাধারণত আর্থিকভাবে দুর্বল থাকে। তবে পরিবেশ উন্নয়নে জাতীয় নীতির প্রতিফলনের মাধ্যমে তুলনামূলক কার্যকর ভূমিকা পালন করতে হলে একটি রাষ্ট্রকে পরিবেশ খাতে অধিক পরিমাণ বাজেট বরাদ্দ করতে হয়, যা একটি অনুন্নত দেশের পক্ষে মৌলিক খাতে বরাদ্দ না রেখে পরিবেশ খাতে বরাদ্দ রাখা খুবই দুষ্কর। যেমন শুধুমাত্র পরিবেশের সংরক্ষণের জন্য প্লাস্টিক উৎপাদন বন্ধ রেখে উচ্চ মূল্যের পরিবেশ বান্ধব দ্রব্য উৎপাদন কষ্টসাধ্য। এটি জলবায়ু নীতি প্রতিফলন অধিক কার্যকর না হওয়ার প্রধান একটি কারণ। মাননীয় সভাপতি, আমার না খুব জানতে ইচ্ছে করছে, আমার বিজ্ঞ প্রতিপক্ষ কোন সে আলাদিনের চেরাগ খুঁজে পেলেন, যার বদৌলতে একজন তৃতীয় বিশ্বের নাগরিক হিসাবে মৌলিক খাতের বদলে পরিবেশ সংরক্ষণ খাতে বেশি বিপুল অর্থ প্রয়োগ করবে। ধন্যবাদ, এখানে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তাকে। এবারে আমরা আমন্ত্রণ জানাবো পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে, সৈয়দ আহনাফ তাহমিদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমাকে মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এখানে বিতর্ক হচ্ছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের জলবায়ু নীতি পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান গ্রহণ করছি। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে প্রয়োজনীয় সংজ্ঞায়ন, চরিত্রায়ন এবং কিছু যুক্তি উপস্থাপন করে গেছে। আমি আরও কিছু যুক্তি এবং পরিসংখ্যানের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়ে যাবো যে আমাদের অবস্থানটি এখানে সঠিক। মাননীয় সভাপতি, আপনি ধরুন একজন ব্যক্তি উদ্যোগ গ্রহণ করলো, তিনি সর্বোচ্চ কতটুকুই বা উদ্যোগ গ্রহণ করতে পারেন? তিনি উদ্যোগ গ্রহণ করতে পারেন, তিনি তার বাড়ির ছাদে একটি ছাদ বাগান করলেন, বাড়ির উঠোনে একটি বাগান করলেন, প্লাস্টিক ব্যবহার বর্জন করলেন। কিন্তু এর চেয়ে বেশি কি কিছু পারেন? হয়তো কিছু পারেন, কিন্তু সেটা অতটা প্রভাব ফেলবে না। কিন্তু যখন রাষ্ট্রীয় নীতির আওতায় কোনো কিছু বাস্তবায়ন করার চেষ্টা করে, রাষ্ট্র তার সর্বশক্তি প্রয়োগ করে তার নীতি বাস্তবায়ন করার জন্য। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে আইনের কঠোর প্রয়োগের কথা বলে গেছেন, যেটি বোধহয় বিজ্ঞ বিপক্ষ দলের প্রথম বক্তা শুনতে পাননি, যে আইনের কঠোর প্রয়োগকে আমরা জলবায়ু নীতির একটি অংশই বলেছি। যদি আইনের কঠোর প্রয়োগ না হয় তবে আমরা সেটিকে জলবায়ু নীতি বলছিই না। তারা বলে গেলেন যে অ্যামাজন বনের কথা। এখন অ্যামাজন বনে তারা যে বলছেন অ্যামাজন উজাড় হচ্ছে, এতে রাষ্ট্রীয় নীতির দোষ না, রাষ্ট্রীয় আইনের কঠোর প্রয়োগের অভাব এখানে দায়ী। ব্যক্তি উদ্যোগ তো সে অ্যামাজন উজাড় বন্ধ করতে পারছে না, কিন্তু রাষ্ট্রীয় নীতির কঠোর প্রয়োগ থাকলে সেটি হতো। মাননীয় সভাপতি, আমরা এখানে কিছু পরিসংখ্যান তুলে ধরতে পারি যে রোমানিয়ার ক্লুজ নাপোকাতে নির্দিষ্ট কিছু বাস স্টপে স্মার্ট কিয়স্কগুলো ক্যামেরা এবং মোশন সেন্সর ব্যবহার করে ক্রেতাকে ট্র্যাক করে। যদি ক্রেতা 2 মিনিটে 20টি স্কোয়াটস করতে পারেন, তাকে ফ্রিতে বাস টিকিট দেওয়া হয়। এখন রোমানিয়ার এত মানুষ যদি শুধুমাত্র একটি ফ্রি বাস টিকিটের জন্য 20টা স্কোয়াটস করতে পারেন, সুতরাং রাষ্ট্রীয় নীতির আওতায় যদি মানুষকে ছোট ছোট সুবিধা দেওয়া হয়, তখন মানুষ রাষ্ট্রীয় নীতির ভেতরে থেকেই পরিবেশ উন্নয়নে অনেক বেশি ভূমিকা রাখতে পারবে, যেটি কিনা রাষ্ট্রীয় নীতির ভেতরে থেকে করতে হচ্ছে। অর্থাৎ ব্যক্তি উদ্যোগ কখনো একা কোনো কিছু করতে পারে না, রাষ্ট্রীয় নীতির ভেতরে থেকেই তাকে কাজ করতে হয়। তাছাড়া পরিবেশ গবেষণা সংস্থা ন্যাচারের পরিসংখ্যানে 1999 থেকে 2016 সময় প্রণীত জলবায়ু আইনসমূহের ফলে বিশ্বব্যাপী প্রায় 5.9 গিগাটন কার্বন নিঃসরণ এড়ানো গেছে, কিন্তু ব্যক্তি উদ্যোগের মাধ্যমে সম্ভব হয়নি। ওইসিডির নীতিপত্র অনুযায়ী 187টি গবেষণাপত্রের ফলাফল একত্র করে দেখা গেছে যে কার্যকর জলবায়ু নীতির ফলে 5% গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এড়ানো গেছে গড়ে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা 2016 সালে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী 1993 থেকে 2013 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক গৃহীত মিথেন গ্যাস নিঃসরণ হ্রাস কর্মসূচিগুলোর আওতায় প্রায় 127.9 টেরাগ্রাম মিথেন গ্যাস নিঃসরণ হ্রাস পেয়েছে, যেটি কিনা মোট দেশীয় মিথেন নিঃসরণের 18%। এখন একটি দেশের সরকার কি কি করতে পারে, যেগুলো মূলত একটি ব্যক্তি উদ্যোগের মাধ্যমে করা সম্ভব না, কিন্তু তার প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে, সেগুলো হচ্ছে জলবায়ু চুক্তি স্বাক্ষর করা, জলবায়ু অনুদান গ্রহণ করা এবং তার সঠিক খাতে ব্যয় করা। তাছাড়া অন্য দেশের সাথে জলবায়ু চুক্তি বিষয়ে সহযোগিতা করা এবং সহযোগিতা নেওয়াও কিন্তু একটি দেশের রাষ্ট্রই করতে পারে, তা ব্যক্তি উদ্যোগে করা সম্ভব না। তাছাড়া রাষ্ট্র এখানে অনেক বড় একটি ক্ষমতা ব্যয় করতে সুবিধাও বলা চলে, তা হচ্ছে আইন প্রয়োগের ক্ষমতা, যেটি কোনো ব্যক্তির নেই। রাষ্ট্রই একমাত্র পারে প্রয়োজনীয় জলবায়ু নীতি গ্রহণ করে তা যথাযোগ্যভাবে প্রয়োগ করতে এবং এর ফলে পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা বেশি পরিমাণে রাখতে, তা ব্যক্তির পক্ষে সম্ভব না। এর সবচেয়ে বড় উদাহরণ হলো সিঙ্গাপুর, যেখানে পরিবেশ উন্নয়নে জলবায়ু নীতির প্রবর্তন, যেখানে জরিমানা নীতির প্রবর্তন হয়েছিল, এবং সিঙ্গাপুর কিন্তু পরিবেশ উন্নয়নে এখন একটি সফল দেশ। তাছাড়া পরিবেশ দূষণের অন্যতম একটি প্রধান উৎস হলো শিল্প খাত। এখন শিল্প খাত কেন কার্বন নিঃসরণ বেশি করবে? কেননা এতে তার খরচ কম। কিন্তু যদি সরকার এখানে কার্বন ট্যাক্স বসায়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো লোকসান এড়াতে অবশ্যই কার্বন নিঃসরণ কমাতে বাধ্য হবে। তাছাড়া পরিবেশ বান্ধব লেবেলিংয়ের বাধ্যতামূলক করা, সেক্ষেত্রে ক্রেতা অবশ্যই পরিবেশ বান্ধব পণ্যই কিনতে চাইবে যখন সে দেখবে যে একটি পণ্য পরিবেশ বান্ধব এবং অপরটি নয়। সেখানে
প্রতিষ্ঠানগুলো অবশ্যই তখন পরিবেশ বান্ধব বিকল্প খোঁজার চেষ্টা করবে। তাছাড়া আমার দলের প্রথম বক্তা জলবায়ু নীতি কি কি সেগুলো বলে গেছেন, বা জলবায়ু নীতি কি সেটাও বলে গেছেন। আমি জলবায়ু নীতি কি কি উদ্দেশ্যে গৃহীত হয়ে থাকে এবং আরও কি কি জলবায়ু নীতি থাকে আমি সেগুলো ব্যাখ্যা করতে চাই। জলবায়ু নীতির উদ্দেশ্য হতে পারে গ্রিন হাউস গ্যাস ও কার্বন নিঃসরণ হ্রাস। এর জন্য নিহিত নীতি হতে পারে নবায়নযোগ্য শক্তির প্রসার, টেকসই কৃষি ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা। তাছাড়া কার্বন নিঃসরণ হ্রাসে বনভূমি রক্ষা ও বৃদ্ধি এবং ভবিষ্যতে উদ্ভূত সমস্যাগুলো যাতে এখন এই মোকাবেলা করা যায় বা সেগুলোর জন্য যেন মোকাবেলা করার পর্যাপ্ত সময় পাওয়া যায়, তার জন্য আমি আরও 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। গবেষণায় বরাদ্দ একমাত্র সরকারই দিতে পারে, কোনো ব্যক্তি উদ্যোগের মাধ্যমে দেওয়া সম্ভব না। সুতরাং ব্যক্তি উদ্যোগ একটি সহায়ক শক্তি হতে পারলেও সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা এখানে রাষ্ট্রীয় নীতি বা রাষ্ট্রীয় জলবায়ু নীতি রেখে থাকে। এরপর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দল অর্থাৎ মোহাম্মদপুর প্রেপারেটরি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বক্তাকে। এবারে আমরা বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাজুক উত্তরা মডেল কলেজের দ্বিতীয় বক্তা স্বাগতা রহমান লাবিনাকে। নীতি ছিল, আইন ছিল, ছিল না শুধু কাজ। ব্যক্তির ঘামে বাঁচল প্রকৃতি, রাষ্ট্র দেখালো লাজ। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আজ এই বিতর্ক মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের জলবায়ু নীতির প্রতিফলনই পারে পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। কিন্তু আজকে আমার বিজ্ঞ প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা আজকে ভুল মোশন আমাদেরকে বলে গেলেন এবং তিনি বললেন যে ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের নীতি পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। তাদের আজকে সেই প্রতিফলন শব্দটা আজকে আমি দেখতে পেলাম না। মাননীয় সভাপতি, এখন আমি আমার বিতর্কের শুরুতে যুক্তি খণ্ডন করছি। বিতর্কের প্রথম বক্তা আজকে আমাদেরকে এসে 5টি ক্ষেত্র দেখালেন, যেগুলো হচ্ছে জলবায়ু নীতির 5টি ক্ষেত্র, এবং সেই 5টি ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশও আছে। বাংলাদেশে শুধুমাত্র 5টি ক্ষেত্র না, 5টি ক্ষেত্রেরও বেশি ক্ষেত্র আমাদের এখানে আছে। কিন্তু কেন আজও সেই চট্টগ্রামে 32 জন মানুষ মারা যায় বন্যাতে? কেন আজকে ঢাকার বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে? কেনই বা আজকে চট্টগ্রামে মানুষ প্রতিকূল অবস্থা করছে? আমাদের জলবায়ু নীতি আছে, কিন্তু সেই সকল জলবায়ু নীতি শুধু বাস্তবায়ন করা সম্ভব হবে তখনই যখন কিনা সেখানে ব্যক্তি উদ্যোগ থাকবে। বাংলাদেশ আজ ব্যক্তি উদ্যোগ নেই, পৃথিবীর জনগণ আজকে ব্যক্তি উদ্যোগ দেখাচ্ছে না বলে বর্তমানে পৃথিবীর আজ এই করুণ অবস্থা। তাই আজ প্রতিপক্ষকে বলে যেতে চায় যে নেদারল্যান্ডে হোয়াইট বোর্ড নামে একটি সংস্থা আছে, যে সংস্থাটা কিনা সেই দেশের জনগণরা চালায়, সে দেশের সরকার চালায় না। এবং এই হোয়াইট বোর্ডের মাধ্যমে কিন্তু তারা আজকে তাদের দেশে অতিবৃষ্টি হওয়ার পরেও তারা কিন্তু আজকে সেই দুর্যোগ মোকাবেলা করছে, যেটা কিনা বাংলাদেশ এখন ব্যর্থ। তাই ব্যক্তি উদ্যোগের মাধ্যমে কিন্তু সেই নেদারল্যান্ড আজকে তাদের জলবায়ু প্রতিরোধ করতে পারছে এবং তাদের পরিবেশ উন্নয়ন করতে পারছে। তথ্যসূত্র বিবিসি নিউজ 2024। মাননীয় সভাপতি, ইতোমধ্যে আমার দলের প্রথম বক্তা রাষ্ট্রের 2টি নেতিবাচক দিক দেখিয়ে গেলেন এবং এখন আমি একটি নেতিবাচক দিক দেখিয়ে যাচ্ছি, এবং সেটি হচ্ছে বর্তমান বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্র জলবায়ু নীতির প্রতিফলন আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এই জলবায়ু নীতির প্রতিফলন কার্যকর হচ্ছে না, কারণ সেখানে ব্যক্তি উদ্যোগ নেই। আজকে রাষ্ট্রের বাণিজ্যিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য তারা কার্বন নিঃসরণ করছে, তারা বন উজাড় করছে এবং তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, যেসব পদক্ষেপ কিনা পরিবেশ গ্রহণ করতে পারছে না। তারা কিন্তু জলবায়ুর নীতির প্রতিফলন ঘটাচ্ছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তারা আজকে তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক অগ্রগতির জন্য সেগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এবং এখানে যদি আজকে ব্যক্তি উদ্যোগ থাকতো, সেই ব্যক্তি উদ্যোগের মাধ্যমে কিন্তু তারা আজকে যে বিশ্বকে আজকে একটা সুন্দর পরিবেশ দিতে পারতো। তা আজ বলতেই হয়, প্রতিপক্ষ যেখানে বলে যাচ্ছে রাষ্ট্রের নীতি পারবে বিশ্বকে সুন্দর পরিবেশ দিতে, সেখানে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে না কিয়োটো প্রোটোকলে, যেখানে কিনা চীন এসে বলে হচ্ছে কার্বন নিউট্রালিটি, কিন্তু তারা আজকে সেখানে করে যায় কয়লা কেন্দ্র। তথ্যসূত্র ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ 2024। মাননীয় সভাপতি, আজকে বিশ্ব হয়তো বিভিন্ন ধরনের নীতি প্রতিফলন করছে, কিন্তু সে সকল নীতি আজকে বাস্তবায়ন হচ্ছে না, শুধুমাত্র এখানে ব্যক্তি উদ্যোগ নেই। মাননীয় সভাপতি, এখন যে সকল ব্যক্তি উদ্যোগের মাধ্যমে আমরা হচ্ছে পরিবেশ উন্নয়ন করতে পারবো, সেটা প্রথমে হচ্ছে জবাবদিহিতা। আজকে যখন রাষ্ট্র আমাদের সাথে পরিবেশের উন্নয়ন ঘটাতে পারছে না, তখন কিন্তু সেই দেশের জনগণই সেই সরকারকে জবাবদিহিতার চাপে ফেলতে পারবে এবং জবাবদিহিতার মাধ্যমে কিন্তু সেই দেশ কিন্তু তখন জলবায়ু নীতির প্রতিফলন কার্যকর করতে পারবে। যার জন্য কিন্তু প্রথম যে মূল প্রধান যে হাতিয়ার, সেটা কিন্তু সেই দেশের জনগণ অর্থাৎ ব্যক্তি উদ্যোগ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নেদারল্যান্ডসে
উর্গেন্ডা ফাউন্ডেশন, যেটা কিনা মার্জান নামে একজন ব্যক্তি শুরু করেন, এবং সেই উর্গেন্ডা ফাউন্ডেশন 2015 সালে ব্যক্তি উদ্যোগের মাধ্যমে, অর্থাৎ পরবর্তীতে একটা সংস্থা তৈরি হয়, তারা সেই দেশের জনগণকে চাপের সম্মুখে ফেলে এবং তারপর সেই সরকার কিন্তু কার্বন নিঃসরণ কমাতে বাধ্য হয়। তথ্যসূত্র BBC নিউজ 2023। মাননীয় সভাপতি, এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি উদ্যোগের মাধ্যমে আমরা সরকারকে চাপের মুখে ফেলতে পারছি, এবং এর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিশ্বের পরিবেশ উন্নয়ন করা সম্ভব হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। গঠনমূলক পর্বে এবারে আমরা উভয় দলের দলনেতার বক্তব্য শুনব। শুরুতে আমাদের পক্ষ দলের দলনেতাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। তাসমিয়া ফারা, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের বন্ধু। বিতর্ক শুরু করছি। 3, 2, 1। ব্যক্তির ইচ্ছা নদীর মতো, সীমিত তার পথ চলা, রাষ্ট্রের নীতি সাগরের মতো বয়ে আনে পরিবর্তনের ধারা। আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি এবং আমার দর্শক বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ বিতর্কের মহান মঞ্চে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের জলবায়ু নীতির প্রতিফলনই পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর। আজ আমি এবং আমার দল বক্তব্যের পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ব্যক্তির উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, তবে পরিবেশ উন্নয়নে বেশি কার্যকর একটি রাষ্ট্র প্রদত্ত জলবায়ু নীতির প্রতিফলনই। এর কারণটি ইতিমধ্যেই আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা সুস্পষ্টভাবে বিশ্লেষণ করে গিয়েছেন। এখন আমি আন্তর্জাতিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই দুটি ক্ষেত্রকে বিশ্লেষণ করব। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তন কোনো একটি দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সংকট। তাই এই সমস্যার কার্যকর সমাধানের জন্য আমাদের প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা। কারণ মাননীয় সভাপতি, রাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও চুক্তিতে অংশগ্রহণ করেন, কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দেয়, প্রযুক্তি ও অর্থায়ন সংগ্রহ করে এবং বৈশ্বিক উদ্যোগের সঙ্গে নিজেদের নীতি সমন্বয় করে। এখন এক্ষেত্রে একজন ব্যক্তি কি এগুলো করতে পারে? না মাননীয় সভাপতি, একজন ব্যক্তির সীমাবদ্ধতার বাইরে এগুলো শুধুমাত্র একটি রাষ্ট্রই করতে পারে। এখন মাননীয় সভাপতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটি পরিবেশ উন্নয়ন একদিনের কাজ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখন আমি একজন ব্যক্তি হিসেবে, আমি খুব সচেতন একজন নাগরিক, আমি আজকে থেকে আমি 10টি গাছ লাগাতে পারি, আমি আমার জীবনের প্লাস্টিকের ব্যবহারটাকে বর্জন করতে পারি বা কমিয়ে আনতে পারি, কিন্তু আমি কি 20 বা 30 বছর ধরে পুরো দেশের পরিবেশ উন্নয়নের পরিকল্পনা গ্রহণ বা বাস্তবায়ন করতে পারি? না, এটা কিন্তু আমার সীমাবদ্ধতার বাইরে। অন্যদিকে রাষ্ট্র জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী জলবায়ু নীতি প্রণয়ন করতে পারেন, যেমন বনভূমি বৃদ্ধি, টেকসই নগরায়ন, আশ্রয়কেন্দ্র নির্মাণ ইত্যাদি। এছাড়াও রাষ্ট্র বাজেট বরাদ্দ, দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবের রূপ দেয়। কিন্তু একজন ব্যক্তির ক্ষেত্রে অর্থ, ক্ষমতা, প্রশাসনিক সক্ষমতা সীমাবদ্ধতার কারণে এমন বৃহৎ ও ধারাবাহিক পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না। মানে সভাপতি, ব্যক্তির উদ্যোগ পরিবেশ উন্নয়নের সহযোগী হতে পারে কিন্তু সম্ভব নয়। এখন রাষ্ট্রের জলবায়ু নীতির এগুলোর জন্য আমাদের দরকার রাষ্ট্রের জলবায়ু নীতিগুলো মানা, কারণ অনেক ক্ষেত্রে ব্যক্তির সীমাবদ্ধতা থাকলেও রাষ্ট্রের তা থাকে না। এখন মাননীয় সভাপতি, ইতিমধ্যে আমরা দেখেছি যে রাষ্ট্র শুধু পরিবেশের রক্ষার কথা বলে না, BCCSAP, ক্লাইমেট প্রসপেরিটি প্ল্যান, ডেল্টা প্ল্যান 2100, পরিবেশ সংরক্ষণ আইন ও জলবায়ু তহবিলের মতো নীতির মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিবেশ উন্নয়নের বাস্তব কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেন। এ ধরনের নীতির প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষমতা কোনো ব্যক্তির নেই, এটি একমাত্র কেবল রয়েছে রাষ্ট্রের হাতে। এখন মাননীয় সভাপতি, আমাদের মনে রাখতে হবে যে একটি দেশের পরিবেশ উন্নয়নের জন্য শুধু গাছ লাগানো বা প্লাস্টিকের ব্যবহার বর্জন করা যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর রাষ্ট্রনীতি, কঠোর আইন, পর্যাপ্ত বাজেট, আধুনিক প্রযুক্তি, দূষণ নিয়ন্ত্রণ, বন ও নদী সংরক্ষণ এবং জনগণের সমন্বিত অংশগ্রহণ। এসব কিছু একত্রে নিশ্চিত করার সক্ষমতা মূলত রাষ্ট্রই রয়েছে। এখন মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বললেন যে শাসন কার্যের মধ্যে অসততা তাদের প্রথম একটি ক্ষেত্র ছিল, যে 3টি ক্ষেত্র নিয়ে তারা কথা বলছেন। সেইখান থেকে বলতে চাই, আমার দলের প্রথম বক্তা কিন্তু এসে বলে গিয়েছিলেন কঠোর আইন প্রয়োগের কথা। অর্থাৎ একটি দেশে যদি রাষ্ট্রে বা কঠোর আইন প্রয়োগ করা হয় তাহলে কিন্তু রাষ্ট্রের যে অসততা এটা কিন্তু থাকে না, এই জায়গাটা কিন্তু থাকে না মাননীয় সভাপতি। এবং আমরা বলেছি সুপরিকল্পিত নীতির অভাবের কথা। মাননীয় সভাপতি, আমাদের পক্ষ থেকে কিন্তু এটা এসেছে যে আমরা যখন সুপরিকল্পিত একটি আইন বা নীতি রাষ্ট্র প্রদত্ত হবে তখনই আমাদের দেশে পরিবেশ উন্নয়ন কার্যকর হবে, এবং এটি সম্ভব কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের পক্ষে। কারণ মাননীয় সভাপতি, ধরুন আজকে আমার কাছে যদি এখন কেউ এসে বলে আমার একটি কর্মসংস্থান হচ্ছে বা আমার একটি কলকারখানা
কলকারখানা রয়েছে। আমার কাছে যদি একজন ব্যক্তি এসে বলে আপনার এখানে কর্মসংস্থান থেকে অনেক কার্বন নিঃসরণ হচ্ছে, আপনি এটি থামিয়ে দেন, আমি কি দিব না মাননীয় সভাপতি। কিন্তু রাষ্ট্র যখন আমাকে বাধ্য করবে, রাষ্ট্র একটি নীতির মাধ্যমে দিবে, তখন আমি কি এটা করতে বাধ্য। 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, আমি তখন বাধ্য হব। কারণ যদি এরকম না হয়, আমি যদি তাদের কথা না মানি, তাহলে আমাকে জরিমানার সম্মুখীন হতে হবে। মাননীয় সভাপতি, এই যে ভীতিটা, এটা কিন্তু রাষ্ট্র প্রদত্ত ভীতিটা। আমি রাষ্ট্রকে ভয় পেতে পারি, কারণ তারা আমার পক্ষে পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু একজন ব্যক্তির পক্ষে সেটা সম্ভব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। একটি সাধারণ আলাপচারিতা এবং বিতর্কের মধ্যে তফাৎটা এটি যে এখানে তীর্যক আক্রমণ যেমনি থাকে, বাক্য বান থাকে এবং যুক্তি পাল্টা যুক্তির একটা মহা সমারোহ থাকে। তো বিতর্ক ইতিমধ্যে জমে উঠেছে দুই দলের তার্কিকদের বাকযুদ্ধের মাধ্যমে। গঠনমূলক পর্বে এই ধারাকে অব্যাহত রাখার জন্য আমি এবারে আমন্ত্রণ জানাবো বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আহনাফ আল রাফিনকে, রাজুক উত্তরা মডেল কলেজের বন্ধু। বাজেট গেল, সভা হলো, বদলালো না কিছু, ব্যক্তির হাতে সবুজ ফিরল, রাষ্ট্র রইল পিছু। ধন্যবাদ মাননীয় সভাপতি বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় ব্যক্তি উদ্যোগের চেয়ে রাষ্ট্রের জলবায়ু নীতির প্রতিফলনই পরিবেশের উন্নয়নে বেশি কার্যকর। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণ এবং বাস্তবতার প্রেক্ষিতে আমি আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজ বরং একটু প্রথমে প্রতিপক্ষের কাছেই আসি। মাননীয় সভাপতি, আজ আমার প্রতিপক্ষের সোনালী রাষ্ট্র এবং সোনালী রাষ্ট্রনীতির কথা শুনে আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় তাদের এই সোনালী রাষ্ট্রনীতি যেন ঠাকুমার ঝুলিতেই বেশি সুন্দর শোনায় বাস্তবতার জগতের চেয়ে। কেননা মাননীয় সভাপতি, আজ যখন আমি তাদের সোনালী নীতির পরিবর্তে বাস্তবতার দিকে তাকাই, আমি দেখতে পাই আমি এমন একটি বিশ্বে বসবাস করছি। মাননীয় সভাপতি, আমি দেখতে পাই আমার বিশ্বে এমন এমন রাষ্ট্র আছে যেগুলোর শাসনকর্তার কালো হাত, শাসনকর্তার অসততা এবং শাসনকর্তার খামখেয়ালিপনা বারবার একটি জাতির স্বপ্নকে ধ্বংস করেছে, বারবার একটি রাষ্ট্রের ভবিষ্যৎকে গুড়িয়ে দিয়েছে, বারবার একটি জাতিকে কয়েক শত বছর পিছিয়ে দিয়েছে। মাননীয় সভাপতি, এতগুলো কথা বলার কারণ কি জানেন? এতগুলো কথা বলার কারণ হলো এই ধ্বংসের পথ থেকে বারবার ফিনিক্স পাখির ন্যায় একটি রাষ্ট্রকে যে জিনিসটি ফিরিয়ে এনেছে সেটি আর কিছুই নয়, ব্যক্তি উদ্যোগ, ব্যক্তি চেতনা এবং ব্যক্তি প্রয়াস। মাননীয় সভাপতি, এখন সেটা হোক রাজনৈতিক ক্ষেত্র কিংবা পরিবেশ খাত, দিন শেষে যেই প্রধান খেলাটা ব্যক্তি উদ্যোগী খেলছে। মাননীয় সভাপতি, এবার আসি আমি আমার দলের কথায়। আমি যদি আমার প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার কথাটা আরেকটু সুস্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মাননীয় সভাপতি, আমরা আমাদের পুরো বিতর্ককে দুটি ভাগে ভাগ করেছি। প্রথমত, আমরা স্বীকার করেই নিয়েছি যে রাষ্ট্রের জলবায়ু এবং জলবায়ু নীতির যথেষ্ট প্রতিফলন অবশ্যই সম্ভব এবং সেটা কার্যকর ভূমিকা পালন করতেও পারে। তবে সেক্ষেত্রে একটি রাষ্ট্রকে যোগ্য হতে হয়, একটি রাষ্ট্রকে যথেষ্ট নির্ভুল এবং নিখুঁত হতে হয়। মাননীয় সভাপতি, অন্যথায় তাদের এই বিতর্ক, তাদের এই সোনালী রাষ্ট্রনীতি কেবল কাজের গরু গোয়ালে আছে, কাজের গরু কাগজে আছে, গোয়ালে নেই, এমনই শোনাবে। মাননীয় সভাপতি, কিন্তু তারপরে আমরা দেখেছি আমাদের রাষ্ট্রে বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলোতে কি কি সমস্যা রয়েছে এবং সেই কারণে আমরা জোরভাবে দাবি করছি যে বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলো আসলে জলবায়ু নীতি প্রতিফলন করার যোগ্যতাই রাখে না। তাই মাননীয় সভাপতি, প্রতিফলন করলেই হয়ে যাবে এরকম অবাস্তব কথা বলা আসলে এই বিতর্কের মঞ্চ শোভা পায় না। কিন্তু মাননীয় সভাপতি, আমরা আজ বারবার আমার দ্বিতীয় বক্তা এবং প্রথম বক্তা দেখানোর চেষ্টা করেছেন ঠিক কেন ব্যক্তি উদ্যোগ অনেক বেশি কার্যকর এবং ব্যক্তি উদ্যোগ ঠিক কেন একটি রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে। ঠিক মাননীয় সভাপতি, তাই আমরা আজ কোনো ঠাকুরমার ঝুলির গল্প নিয়ে আসিনি, আমরা আজ বাস্তবতার পক্ষে গল্প করতে এসেছি। মাননীয় সভাপতি, আমরা আজ ব্যক্তি উদ্যোগের পক্ষে কথা বলতে এসেছি। মাননীয় সভাপতি, আমরা আজ বিজ্ঞ প্রতিপক্ষের কথা যখন বারবার শুনি, বিশেষত বিজ্ঞ প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার কথা যখন আমি বারবার শুনি, তিনি অনেকটাই চেষ্টা করেন রাষ্ট্র বনাম ব্যক্তিকে মুখোমুখি দাঁড় করাতে। মাননীয় সভাপতি, আজকে আমার দ্বিতীয় বক্তা চেষ্টা করেন রাষ্ট্র বনাম ব্যক্তিকে একটি একক সংঘা একটি একক সংগঠনের মধ্যে ছুঁড়ে ফেলে দিতে। কিন্তু মাননীয় সভাপতি, ব্যক্তি যে একক এরকম কোনো কথা নেই। কথা আছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ঠিক তেমনইভাবে রাষ্ট্রের একটি ব্যক্তি, আমার বিজ্ঞ প্রতিপক্ষের কথা অনুযায়ী ছাদ বাগান করলে যেমন সামান্য একটু উপকার হয়, তেমনি একটি দেশের 16 কোটি জনগণ যদি ছাদ বাগান করে তাহলে সেই দেশে খুব মারাত্মক উন্নয়ন হতে পারে। এই কথাটাই আমরা আজকে বলছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, তারা আজ বারবার বলেন তাদের রাষ্ট্রনীতির যথার্থ প্রতিফলন করার কথা। তারা বারবার বলেন মাননীয় সভাপতি, তারা বৈশ্বিক উদ্যোগের সাথে তাদের রাষ্ট্ররা সমন্বয় করে, অথচ ইতিহাস সাক্ষী ইউএসএ কিয়োটো প্রোটোকল স্বাক্ষর করেনি। ইতিহাস সাক্ষী চীন কার্বন চুক্তি থেকে সরে এসেছে। আজ মাননীয় সভাপতি, ইতিহাস সাক্ষী ব্রাজিলের দম্পতি, তারা এককভাবে 20 থেকে 30 বছর বনায়ন করার মাধ্যমে একটি বন পুনরুদ্ধার করেছেন, তথ্যসূত্র বিবিসি। মাননীয় সভাপতি, ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে যখন আমরা দেখছি রাষ্ট্র আসলে যোগ্যতাই রাখে না একটি জলবায়ু নীতি প্রতিফলন করতে, রাষ্ট্র আসলে যোগ্যতাই রাখে না একটি জলবায়ু নীতির কার্যকর প্রতিফলন করতে, সেখানে অবশ্যই আমাদের মূল আক্রমণটা ব্যক্তি উদ্যোগের দ্বারাই করতে হবে, আমাদের মূল প্রতিরোধটা গড়ে তুলতে হবে ব্যক্তি উদ্যোগের দ্বারাই। তাই মাননীয় সভাপতি, আমি আজ আরও একটি জিনিস বলতে চাই। তারা বলে গেলেন ইউ এর সমীকরণ, তারা বলে গেলেন ইউ এর অনেকগুলো দেশ একটি
জলবায়ু নীতির যথার্থ প্রতিফলনের জন্য বা বেশি কার্যকর করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করছেন। কিন্তু মাননীয় সভাপতি, আমি যদি দেখি যে কার্বন নিঃসরণ সবচেয়ে বেশি যে দেশগুলো করে, অর্থাৎ আমি যদি আমেরিকার দিকে তাকাই, আমি যদি কানাডার দিকে তাকাই, আজ তারাই বারবার নিজেদের চুক্তি থেকে সরে আসেন। তাই মাননীয় সভাপতি, আমি আবারও বলতে চাই, ব্যক্তি উদ্যোগী একমাত্র প্রধান ভূমিকা পালন করতে পারে কার্যকর একটি ভূমিকা পালন করতে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আহনাফ আল রাফিনকে। তো সেই শুভ প্রত্যয়ে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যুক্তি খণ্ডন পর্বে। আর এই পর্বের শুরুতেই দলীয় অবস্থানকে আরেকটু সুস্পষ্ট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দলনেতা তাসমিয়া ফরাকে, যিনি প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবারও ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, প্রথমেই আমার প্রতিপক্ষ দলকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আজ অনেক ক্ষেত্রেই আমাদের পক্ষে কথা বলার জন্য। কিভাবে তা একটু বলছি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে বাংলাদেশের আমার প্রতিপক্ষ দলের সবাই আজকে বলে গিয়েছেন যে আমরা নাকি ঠাকুমার ঝুলি থেকে গল্প উঠিয়ে নিয়ে এসেছি, কারণ বাস্তব জীবনে বাস্তবে আমরা যে রাষ্ট্রীয় নীতির কথা বলছি সেগুলো তো প্রয়োগ হচ্ছে না, কারণ দুর্নীতি, অসততা। তাহলে মাননীয় সভাপতি, আমি প্রশ্ন করতে চাই তার তৃতীয় বক্তার কাছে, যারা বললেন যে হয়তো একটি মানুষের ছাদ বাগানে কোনো লাভ না হলেও যদি 16 কোটি মানুষ ছাদ বাগান করে তাহলে তো লাভ হবে, তাই না? তাহলে বাস্তবতার প্রেক্ষাপটে যেহেতু কথা বলছে, আমিও প্রশ্ন করতে চাই, তাহলে আপনার এই বাস্তবতায় কেন এখনো 16 কোটি মানুষ ছাদ বাগান করেনি? আমাকে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন, যেহেতু আপনারা বাস্তবতাতেই কথা বলছেন। এখন মাননীয় সভাপতি, আমরা কিন্তু বলে গিয়েছি যে আমরাও কিন্তু বলেছি যে হ্যাঁ, অসততার যে ক্ষেত্রটা রয়েছে সেটা কিভাবে আমরা নিধন করব। মাননীয় সভাপতি, কিভাবে করব সেটা হচ্ছে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে। আমরা কিন্তু বারবার বলে যাচ্ছি এই কথাটা। মাননীয় সভাপতি, এর জন্য আমাদের দরকার সুপরিকল্পিত আইন, সুপরিকল্পিত নীতি, যেগুলো জলবায়ু বিষয়ক, যেটা রাষ্ট্র প্রদত্ত হতে পারে। এখন মাননীয় সভাপতি, আমরা যদি একটু কোভিড-19 সময় দেখা যাক, তখন কিন্তু প্রথমে কিন্তু কোনো নিয়ম ছিল না যে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। প্রথমে এটা হচ্ছে ব্যক্তিদের মধ্যে কথাকথি হচ্ছিল, যখন মেডিকেল রিপোর্ট বের হচ্ছিল যে এটা ছোঁয়াচ্ছে, তখন কিন্তু মানুষজন সবাই মাস্ক পরতো না। কিন্তু যখন এটাকে আইন হিসেবে দেওয়া হয়েছে, রাষ্ট্র থেকে বলে দেওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে যে মাস্ক পরিধান করতে হবে, না হলে জরিমানা, তখন কিন্তু 16 কোটি মানুষই মাস্ক পরতে বাধ্য হয়েছিল মাননীয় সভাপতি। অর্থাৎ মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দল এটিও বললে যে রাষ্ট্র তৈরি তিনি হচ্ছে বিন্দু বিন্দু বালুকণার কথা বলে গেলেন। রাষ্ট্র তৈরি হয় সেই বিন্দু বিন্দু বালুকণা দিয়ে, অর্থাৎ ব্যক্তি দিয়ে, কিন্তু সেই ব্যক্তি সেখানে সহকারী হিসেবে কাজ করে। রাষ্ট্র মূল চালিকা শক্তি, তবে এই ব্যক্তি হচ্ছে সহকারী। আমরা কিন্তু এটাকে কখনোই নাকচ করিনি। মাননীয় সভাপতি, আমরা শেষে বলতে চাই যে ব্যক্তি উদ্যোগ রাষ্ট্রের আইনের মাধ্যমেই সফলতা পায়, নিজে থেকে পায় না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। যুক্তির মশালকে আরো একটু আমাদের দৃষ্টিসীমায় নিয়ে এলো আমাদের পক্ষ দলের দলনেতা, ধন্যবাদ জানাচ্ছি তাকে। এবারে এই আজকের আয়োজনের সমাপনী বক্তব্য, অর্থাৎ আমাদের বিপক্ষ দলের দলনেতার যুক্তি খণ্ডনের পালা। আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা রাজুক উত্তরা মডেল কলেজের বন্ধু মোহাম্মদ আহনাফ আল রাফিনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি আরও একবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজ বিজ্ঞ প্রতিপক্ষের কথাগুলো অত্যন্ত সুন্দর শোনালো। আমরা যখন তাদের বলি যে দেশে বন্যা পরিস্থিতির অবস্থা কেন, তখন তারা কথার উত্তর দেন না। মাননীয় সভাপতি, আজ বিজ্ঞ প্রতিপক্ষকে যখন আমরা প্রশ্ন করি যে এত সম্পদ, এই একটি নীতি কার্যকর করার জন্য এত পরিমাণে বাজেট আপনারা কোথা থেকে পাবেন, তখন তারা আমাদের প্রশ্নের উত্তর দেন না। মাননীয় সভাপতি, তারা বরঞ্চ বারবার রাষ্ট্রের সোনালী চিন্তাটিকে তুলে ধরার চেষ্টা করেন। এখান থেকে পরিষ্কার হয়ে যায় যুক্তিটা আসলে কার ঝলাতে বেশি ভারী। মাননীয় সভাপতি, এবার তিনি আমাকে একটি প্রশ্ন করেছেন, তার প্রশ্নের উত্তর আমরা দিয়ে যাচ্ছি। তিনি বলছেন 16 কোটি মানুষ কেন এখন পর্যন্ত করছে না, এটি আজকের কথা। আজ 16 কোটি মানুষ সচেতন না বলেই রাষ্ট্রের কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারছে না, অথচ রাষ্ট্রের জলবায়ু নীতি রয়েছে। অর্থাৎ মাননীয় সভাপতি, ব্যক্তি উদ্যোগটাই যে এখানে প্রধান ভূমিকা পালন করছে সেটা তারা নিজেদের প্রশ্নের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট করে দিয়ে গেলেন। মাননীয় সভাপতি, এবার আসে আমরা আরও কিছু কথায়। মাননীয় সভাপতি, আমরা যখন তাদেরকে আবারও জিজ্ঞেস করি কিয়োটো প্রোটোকল থেকে ইউএসএ সরে যাওয়ার কারণ কি, কিংবা যখন তাদেরকে আমরা জিজ্ঞাসা করি এত অসততা, এত অবাস্তবতা, এত সব প্রতিকূলতার মুখে তারা কিভাবে একটি রাষ্ট্রকে দাঁড়া করাবেন, কিভাবে একটি রাষ্ট্রের জলবায়ু নীতির প্রতিফলন ঘটাবেন, তখন তারা আমাদেরকে কোনো রোড ম্যাপ বা সঠিক পরিকল্পনা দিতে পারেন না। মাননীয় সভাপতি, বরং তারা বারবার আমাদেরকে একটি রাষ্ট্রের ক্ষমতার কথা বলতে থাকেন। মাননীয় সভাপতি, আমাদের বুঝতে হবে একটি রাষ্ট্র ক্ষমতা থাকতে পারে, তবে সেই রাষ্ট্র ক্ষমতাটি ব্যবহার করবে কিনা সেটা একান্তই যে তাদের ব্যক্তিগত ব্যাপার। এই জায়গাটিতেই তো আজকে আমরা আটকে যাই। মাননীয় সভাপতি, এই জায়গাটিতেই তো আজকে প্রতিটা রাষ্ট্র বাধা পড়ছে, অধিকাংশ রাষ্ট্র বাধা পড়ছে। মাননীয় সভাপতি, আজ তারা সকলেই
দেখালেন বিভিন্ন উন্নত দেশের অনেক অনেক কথা, যদিও উন্নত দেশকে তারা খুব ভালোভাবে তুলে ধরেনি বা কোনো উন্নত দেশের কথা তারা উল্লেখ করেনি, এটিও তাদের একটি সমস্যা, কেননা তারা আজকে কোনো দেশের বাস্তব উদাহরণ দেননি। অথচ মাননীয় সভাপতি আমরা উন্নত দেশ বরং যেমন ইউএসএ, নেদারল্যান্ডস এবং জাপানের কথা বলেছি। এবং মাননীয় সভাপতি আমরা আজ বাদই দিলাম তৃতীয় বিশ্বের দেশের কথা, আমরা আজ শিখে তুলে রাখলাম ডোমিনিকা নামক রাষ্ট্রটির কথা, যেগুলো কিনা পরিবেশ দূষণের কারণে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রতিকূলতা সম্মুখীন হচ্ছে। মাননীয় সভাপতি আজ তারা বারবার যে কথাটি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে ব্যক্তি এককভাবে কোনো কিছু করতে পারে না। মাননীয় সভাপতি ব্যক্তি একক নয়। মাননীয় সভাপতি আমরা বারবার ইতিহাসের পরিক্রমায় দেখেছি আমরা কোনোদিনও একজন না আমরা অনেকজন। তাই মাননীয় সভাপতি আজ আবারও বলতে চাই অবশ্যই ব্যক্তি উদ্যোগী প্রধান ভূমিকা পালন করে। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিপক্ষ দলের দলনেতাকে। আমার কেন জানি না আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুলের সেই শক্তিশালী শব্দগুচ্ছের কথা মনে পড়ে যাচ্ছে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। সত্যি আমরা যদি আমাদের ভাবনাকে সুউচ্চ শিখরে নিতে চাই তাহলে আমাদের বাগ্মিতার মধ্যে যুক্তি এবং সুন্দর শব্দের অনিন্দ্য সেতু বন্ধন ভীষণ জরুরি। তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো করেছো, আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য অনেক দোয়া রইল। কিন্তু একটা বিষয় আমরা এখন একটু মিস করি, যে বিতর্কে উপভোগ্যতা কমে যাচ্ছে, অর্থাৎ বিতর্কে যে রসবোধ, একটু যে মাঝে মাঝে বিতর্ককে অন্যভাবেও আলো নিয়ে আসা যায়, এটা একটু যদি তোমরা ভাবো বিতর্কটি মানে আরো উপভোগ্য হতে পারে। একটা ছোট উদাহরণ দিই, যেমন 16 কোটি মানুষের ছাদ বাগান নিয়ে কথা হচ্ছিল না, মজা করে উত্তরটা এভাবেও দেয়া যেত, 16 কোটি মানুষের সবার কি বাড়ি আছে? 16 কোটি ছাদ আপনি কোথায় পেলেন? বিষয় আমি একটুখানি জাস্ট তোমাদের বক্তব্যের বাইরে গিয়ে একটু আলোচনা করছি আমাদের বিচারকরা বিচার কার্যটা পরিচালনা করার সময়, যেটা হচ্ছে ইউনিক আইডিয়া বা ডিফারেন্ট পারসেপশনের মাধ্যমে কিন্তু কখনো কখনো যুক্তি খণ্ডন করা যায়, ভালো ভালো ক্ষেত্র তৈরি করা যায়। যেমন আমি সেদিন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দায়িত্ব পালনের আগে আমার একটা মিটিং ছিল, ওই প্রোগ্রামের মিটিং শেষ করে রাত্রে 2টোর দিকে আমি ফিরছিলাম। আমি অবাক হলাম, রাত 2টোয় গুলশান গোল চত্বরে, গুলশান 2-এ সিগন্যালে প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, ইভেন্চুয়ালি মোটরসাইকেলও কেউ যাচ্ছে না, বিকজ এআইয়ের মামলার ভয়। এটা একটা বাস্তব উদাহরণ, কারণ ট্রাফিকের চোখে ফাঁকি দেওয়া সম্ভব, এআইয়ের মামলা এআইয়ের চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়, বিধায় মানুষ আইন মানতে বাধ্য হচ্ছে, কারণ রাষ্ট্র একটা ইউনিক আইডিয়াকে ইমপ্লিমেন্ট করেছে এআইয়ের মাধ্যমে। ক্লিয়ার? সো বাস্তব উদাহরণ তোমরা দাও। তারপর নিরাপদ সড়ক চাই, আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই শুরু করেছিলেন, একটা ব্যক্তি মানুষের উদ্যোগ পরে একটা সামাজিক আন্দোলনের রূপ নিল। বাস্তব উদাহরণ দিলে এটা অনেক বেশি এফেক্টিভ হয়। তুমি একটা উদাহরণ আসতে পারতো বিপন্ন প্রাণীর, স্পেশালি আফ্রিকাতে বিপন্ন অনেক প্রাণী কিন্তু হারিয়ে যাচ্ছিল, পরে কিন্তু রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হলো যে প্রচারদের যারা মানে এই প্রাণীগুলোকে হত্যা করে, কন্ডারকে হত্যা করে শুধু শিংয়ের জন্য, ফুল বডিটা ওয়েস্টেজ, তাই না? হাতিকে হত্যা করে শুধু দাঁতের জন্য। সো স্পেশালি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, বিধায় কিন্তু পৃথিবীর অনেক বিপন্ন প্রাণী আস্তে আস্তে ফিরে আসছে, সংখ্যায় বাড়ছে। এটা একটা বাস্তব উদাহরণ হতে পারতো। আরেকটা বিষয়, পরিবেশ ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে কলকারখানাগুলো কতটা শর্ত মেনে চলছে, সেখানে ম্যানিপুলেশন হচ্ছে কিনা, তখন বাস্তব উদাহরণ দিলে আরো একটু হয়তো ভালো হতে পারতো। শুভ প্রত্যয় রইল। আমার মনে আমি সম্মানিত বিচারকদের কাছে যেতে পারি। জনাব রশিদ সাগর মহোদয়কে আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শব্দ সারথি হওয়ার জন্য, প্লিজ। ধন্যবাদ সম্মানিত সভাপতি, আজকের পক্ষ এবং বিপক্ষের বিতার্কিক বৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাচ্ছি পক্ষ এবং বিপক্ষ দুই দলকেই। তারা অত্যন্ত প্রাণবন্ত এবং তথ্যবহুল আমাদেরকে এই তর্কের যুদ্ধ তারা উপহার দিয়েছে। কোনো একটি দল তাড়াহুড়ো করতে গিয়ে আমরা আসলে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছিল। মাইক্রোফোনের ইউজ সভাপতি বলেছেন, যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে যারা শুনছে তারা যেন স্পষ্টভাবে শোনে আপনি কি বোঝাতে চাইছেন, কি বলতে চাইছেন। যদি না শোনে, না বোঝে, তাহলে কিন্তু আপনাকে সেইভাবে বিচার করা সম্ভব নয় এবং আপনার মেসেজটাও সেইভাবে ক্লিয়ার করা সম্ভব নয়। তো আপনারা খুবই ভালো করেছেন এবং বিতর্কটা এত জমে উঠেছিল, আমরা খুবই উপভোগ করেছি। এজন্য আপনাদের অবারিত ভবিষ্যৎ রয়েছে, আপনারা সামনে আরো ভালো করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য অভিনন্দন রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক মহোদয়কে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি জনাব রুদাবা নওশিনকে। ধন্যবাদ। আজকে দুটো দলই খুবই ভালো করেছে, তবে আমার কাছে যেটা মনে হয়েছে অনেকগুলো কোশ্চেন তারা কিন্তু করতে পারতো,
ব্যক্তি উদ্যোগের কথা বলা হয়েছে, তাহলে ব্যক্তি উদ্যোগের ক্ষেত্রে কি ব্যক্তি মানুষই একক দায়ী, নাকি তাকে পরিবার থেকে সাহায্য করতে হবে কিনা, বা রাষ্ট্রীয়ভাবে কি সচেতনতার প্রয়োজন আছে কিনা, বিভিন্ন ধরনের যে লিফলেট আছে সেগুলো বিতরণের প্রয়োজন আছে কিনা নীতিমালাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে, এই বিষয়গুলো কিন্তু আসেনি। পাশাপাশি আমাদের যেমন পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই যে জলবায়ু নীতিমালা, সেই প্রণয়নগুলো যে করা হয় সেগুলো সঠিক প্রয়োগ হয় কিনা, সময়ে সময়ে ব্যক্তি মানুষ ঘুষ খাওয়ার মাধ্যমে পরিবেশ ছাড়পত্র দিচ্ছে কিনা, এরকম অনেক কিছু কিন্তু আমরা নিয়ে আসতে পারতাম। খুবই উপভোগ্য একটা বিতর্ক ছিল। আমার কাছে মনে হয়েছে যে তাকে আসলে কনফিউজড আমি নিজেও হয়ে গিয়েছি, এবং মনে হয়েছে যে যদি কোনো দল আজকে হেরেও যায় তাদেরকে আমি অবশ্যই বলবো যে এটাই কিন্তু সব কিছু শেষ নয়। হ্যাঁ, সামনে অনেক সময় আছে, শেখার আছে। সামান্য মার্কিং কিন্তু কারো ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আশা করছি যে আজকের মতো করে এরকম অনেকগুলো প্রাণবন্ত বিতর্ক আমরা ভবিষ্যতেও উপভোগ করব। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম। সত্যি আমার কিছু, যেহেতু একজন আবৃত্তি শিল্পী হও আমি, আমার কিছু শব্দের কথা মনে পড়ে যায়। তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। তোমাদের কণ্ঠের মধ্যে সেই কাল বৈশাখীর ঝড়ের আমি তাণ্ডব দেখতে পাচ্ছি, যারা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে হতে যাচ্ছ। অভিনন্দন তোমাদের আরো একবার, এবং যে কথাটি সম্মানিত বিচারক বললেন এটি অবশ্যই মাথায় রেখো। সম্মানিত শ্রোতা বন্ধুরা, চমৎকার একটা স্নায়ুযুদ্ধের বিতর্ক উপভোগ করার পর আমরা ফলাফলটি এখন ঘোষণা করছি। তবে তার আগে একটু শ্রেষ্ঠ বক্তাকে সেটা বলে নেই। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন বিপক্ষ দল, অর্থাৎ রাজুক উত্তরা মডেল কলেজের দলনেতা মোহাম্মদ আহনাব আল রাফিন। আর এই বিতর্কে বিজয়ী হয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ পক্ষ দল। বাট আমাদের কাছে উভয় দলই হচ্ছে জয়ী, কারণ তোমরা চেষ্টা করেছো, এটাই সবচেয়ে বড় বিষয়। কারণ চেষ্টায় যে করে সেই সত্যিকারের জয়ী। তোমাদের উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ উপভোগ করলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিবিটির সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সহযোগিতায় মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। এই আয়োজন থেকে মডারেটর হিসেবে আমি এম আলমগীর আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন, আর যুক্তির সত্যতা এবং শুভ্রতায় বিনির্মাণ করুন নতুন পৃথিবীকে। এই শুভ প্রত্যয়ে আসসালামু আলাইকুম।